বিবিসির অ্যান্থনি জুরচার তার বিশ্লেষণে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে চুক্তির কারিগর হিসেবে উপস্থাপন করার যে চেষ্টা করে আসছিলেন, আলাস্কা বৈঠক সেই অবস্থান নষ্ট করেছে। 3 ঘন্টা ধরে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি সই না হওয়া পর্যন্ত বলা যাবে না যে কোনো চুক্তি হয়েছে। জুরচারের মতে, ট্রাম্পের এই বক্তব্যের মানে দাঁড়ায় আসলে এই বৈঠক থেকে কিছুই অর্জিত হয়নি। সংবাদ সম্মেলনে যেটিকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়েছেন ট্রাম্প। এই বৈঠক নিয়ে কথা বলবো আজ। আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাঈম আশফাক চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। জেনারেল নাঈম আশফাক চৌধুরী, আপনার কাছে শুরুতে একটু জানি যে এই বৈঠকের ফলাফল নিয়ে নানাজন নানা ধরনের বিশ্লেষণ করছেন। আপনার বিশ্লেষণটা কি? বিশ্বের ক্ষমতাধর দুজন ব্যক্তির, দুজন রাষ্ট্রপ্রধানের এই বৈঠক কি মূল্যায়ন আপনার? জি, অনেক ধন্যবাদ। আমি বলবো যে এই সামিট বা বৈঠকের ফলাফলটা মিশ্র। কিছু কিছু ক্ষেত্রে হতাশাজনক, কিন্তু একটা পজিটিভ সাইড হলো যে একটা কূটনৈতিক সূচনা এটা হয়েছে। শান্তি আলোচনা হয়েছে, কিন্তু চুক্তি হয়নি। বাট আলোচনা যেটা হয়েছে সেই আলোচনাটা ইতিবাচক হয়েছে। যেমন পুতিনের যে বক্তব্য আমরা শুনেছি, প্রেসিডেন্ট পুতিন উনি বলেছেন, আমরা কিছু বিষয়ে একমত হয়েছি, যদিও ভিন্ন মত রয়ে গেছে। সো এই সামিটের একদিকে যদি ফলাফল বলি, বাট অন্য সাইডে আরেকটা বিষয় আছে যে এইখানে কিছু রাজনৈতিক বার্তা ছিল দুই পক্ষ থেকেই। যেমন পুতিন ট্রাম্পের প্রশংসা করেছেন এবং বলেছেন যে যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন তাহলে যুদ্ধই হতো না। অন দ্য আদার হ্যান্ড, ট্রাম্প আবার বলেছেন চুক্তি না হওয়া পর্যন্ত ঐকমত্যের প্রশ্নই ওঠে না, এবং উনি নেটো এবং জেলেনস্কির সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তো এই জায়গায় যদি আমরা দেখি যে দুটো দেশ, অর্থাৎ রাশিয়ার কি লক্ষ্য ছিল এবং আমেরিকার কি লক্ষ্য ছিল। সো রাশিয়ার যে লক্ষ্যটা আমরা বলতে পারি যে প্রধান উদ্দেশ্য ছিল যে তারা যে এতদিন ধরে যে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা মধ্যে ছিল, সেই আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে তাদের কিছুটা মুক্ত হয়েছে বলে তারা ধরে নিতে পারেন বা এই সামিটে অংশগ্রহণের মাধ্যমে। এবং তারা পুতিন যেটা চেয়েছিলেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা একটা পুনঃস্থাপন করা। তারা এটাও চেয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধের যে নেগেটিভ যেটা ওয়েস্ট বলছেন, সেই যুদ্ধের নেগেটিভটার মধ্যে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটা চেষ্টা ছিল বা উদ্দেশ্য ছিল তা। এবং সবশেষ প্রধান উদ্দেশ্য যদি আমি বলি রাশিয়া, সেটা হলো নিজস্ব শর্তে উনি চেয়েছিলেন যে এক ধরনের শান্তি চুক্তি আসতে। শর্ত বলতে আমি বোঝাতে চাচ্ছি, হয়তোবা রাশিয়া চেয়েছে যে সকল জায়গা সে দখল করে ফেলেছে, সেই সকল জায়গাগুলো রাশিয়ার, সেই রকম একটা স্বীকৃতি তারা চেয়েছে। এবং কৌশলগত যে অবজেক্টিভ তারা অর্জন করেছে বা পুতিন অর্জন করেছে, যে জেলেনস্কিকে বাদ দিয়েই সে একটা আলোচনায় বসেছে পৃথিবীর সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী দেশের সাথে। সেই সাথে ওনার আরেকটা উদ্দেশ্য থাকতে পারে, যে সেটা হলো যে ট্রাম্প এই বিষয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে কতটুকু নমনীয় এইটা, এবং আন্তর্জাতিক যে প্রভাব রাশিয়ার পূর্বে ছিল সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করাও রাশিয়ার এক ধরনের উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয়। যদি ইউএস এর লক্ষ্য বা ট্রাম্পের লক্ষ্য যদি বলি, যেটা ওনার নির্বাচনী যে প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন, যে উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ইউক্রেনে যুদ্ধবিরতি করবেন, সেই যুদ্ধবিরতির প্রচেষ্টাও ছিল তার স্ট্র্যাটেজিক এক ধরনের লক্ষ্য। এবং বিশ্ব নেতৃত্বে ইউএস এর, যুক্তরাষ্ট্রের যে অবস্থান, কিছুটা পোলারাইজেশনের এক ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছিলাম। সেই বিশ্ব নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অবস্থানটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করাও ছিল
ট্রাম্পের হয়তো বা একটা লক্ষ্য, স্ট্র্যাটেজিক লক্ষ্য। জি এবং রাশিয়ার যে পুতিন কতটুকু নমনীয় হবেন ইন টার্মস অফ ইউক্রেন ইস্যু, সেটাও উনি যাচাই করতে চেয়েছেন। তাছাড়া কিছু রাজনৈতিক বার্তা হয়তো বা দিতে চেয়েছেন। এক নম্বর হলো যেটা একটু আগে বললাম, যে নির্বাচনী যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেটার বাস্তবায়ন। আবার যুক্তরাষ্ট্রকে রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যে প্রধান আলোচক হিসেবে উনি উপস্থাপন করতে চেয়েছেন। জি, তাছাড়া ফিরবো আপনার কাছে নাইমা আশফাক চৌধুরী, আপনার কাছে ফিরবো। অধ্যাপক আনিসুর রহমান, মানে আপনি বিশ্লেষণটা কিভাবে করবেন? ধরেন ধন্যবাদ আপনাকে। আমরা গত রাত থেকেই দেখছিলাম যে ইউক্রেনের এই ক্রাইসিসটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে একটা বৈঠক হবে, এবং এই বৈঠককে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে এক ধরনের নতুন ধরনের চেঞ্জ আসবে বা ইউক্রেন সমস্যা সমাধানের একটা বিষয় সামনে আসবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু এই বৈঠকটি একবারে হতাশাজনক বৈঠক নয়। এই বৈঠকের মধ্যে আমি খুবই প্রসপেক্টিভ একটা বৈঠক মনে করি। কারণ হলো দুইটি পরাশক্তি, দুইটি রাষ্ট্র রাশিয়া এবং আমেরিকার মধ্যে বৈঠক হচ্ছে এবং ইউক্রেন ইস্যুটাকে কেন্দ্র করে। এর মধ্যে অনেক ডিপ্লোম্যাটিক ইন্টারফারেন্স ছিল। দুইটা দেশের ডিপ্লোমেসি একটা জায়গার সিদ্ধান্তে এসেছে। আসার প্রেক্ষাপটে কিন্তু আপনি দুইটি দেশের প্রেসিডেন্টের মধ্যে এক ধরনের বৈঠক দেখতে পাচ্ছেন, এবং যে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের যে স্টেটমেন্ট এবং বৈঠকের পরে যে সংবাদ প্রেস মিটিং করেছে, আমরা যদি সেগুলোকে অ্যানালাইসিস করি, দেখবো যে এটা একটা গুড স্টার্টিং পয়েন্ট টু সলভ দ্য ইউক্রেন ক্রাইসিসটাকে সলভ করার জন্য একটা আপনার হচ্ছে যে গুড স্টার্টিং পয়েন্ট হিসেবে এটাকে ধরে নেওয়া যেতে পারে। কারণ এর মধ্য দিয়ে রাশিয়া বেসিক্যালি চেষ্টা করবে যে তাদের এই ইনভলভমেন্টটা কমিয়ে আনতে, এবং আমেরিকার এখানে একটা মারাত্মক ইন্টারেস্ট আছে। বিকজ অফ আমেরিকা এই তার ইউরোপিয়ান কাউন্টার পার্টদেরকে নিয়ে এই যুদ্ধের মধ্যে কিন্তু সরাসরি নেটো ইনভলভ, অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি ইনভলভ। এখন এই ইনভলভমেন্টের যে ব্যাপারটা, সেখানেই তিনি চেষ্টা করেছেন যে এই বৈঠকটা স্টার্ট করলাম, এই বৈঠকের মধ্য দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পরবর্তীতে ইউরোপিয়ান যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে এদের সাথে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করবেন, এবং এই বৈঠকের মধ্য দিয়ে এই কনফ্লিক্টিং সিচুয়েশনটাকে একটা সমাধানের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। আরেকটা দিক হলো যে খুব রিসেন্টলি ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ইউরোপের রাষ্ট্রগুলো রাশিয়ার উপর একটা বড় ধরনের ইকোনমিক এমবার্গো দেওয়ার একটা প্রসেসটাই আছে। সুতরাং এই ইকোনমিক এমবার্গো কিন্তু রাশিয়ার জন্য একটা বিশাল বড় থ্রেট। সুতরাং রাশিয়াকে যদি আপনার হলো যে কোনো কিছু মানে আপনার ছাড় দিয়ে এই যুদ্ধের মধ্যে মীমাংসা আসা যায়, ইট ইজ গুড ফর রাশিয়া, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ইট ইজ গুড ফর আমেরিকা, বিকজ অফ মার্কিন প্রেসিডেন্ট তিনি কিন্তু স্পেসের মধ্যে বলেছেন যে আমি যদি 2020 সালে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় থাকতাম তাহলে এই যুদ্ধটাই হতো না। তার মানে হচ্ছে তার একটা প্রিস প্রসেসিং নেগোসিয়েশন কিন্তু আছে। কারণ হলো ওনাদের আরেকটা ইন্টেনশন থাকে, যেমন ধরেন মার্কিন প্রেসিডেন্ট তাদের একটা উদ্দেশ্যই থাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে শান্তি চুক্তিগুলোর বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে নোবেল শান্তি পুরস্কারের জন্য একটু পার্সু করা। সুতরাং এগুলো অনেকগুলো ফ্যাক্টর এখানে এই ক্রাইসিসের মধ্যে আছে, এবং এই ক্রাইসিসটা সলভের দিকে যাবে। জি, জেনারেল নাইম আশফাক চৌধুরী, মানে বিশ্ব রাজনীতির ভারসাম্যে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা এই বৈঠক, বা এটা প্রভাব তৈরিও করবে কিনা? জি, যেমনটা আমি বলতে চেয়েছিলাম যে কিছুদিন আগের থেকেই শুরু হয়েছে যে ট্যারিফ যে ওয়ার যেটা শুরু হয়েছে, এবং এইটার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে অনেক স্কলার্স এভাবেও চিন্তা করছেন যে বিশ্ব রাজনীতিতে অথবা পোলারাইজেশনের বা ডিডলারাইজেশনের এক ধরনের সম্ভাবনা কি শুরু হলো কি হলো না, এই ধরনের একটা উদ্বেগ অনেক স্কলার এটা করছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যখন ডোনাল্ড ট্রাম্প এই চেষ্টাটা আনেন, সেইখানে তার এক ধরনের উদ্দেশ্য থাকে যে বিশ্ব রাজনীতিতে আবার যে আমেরিকার যে প্রভাব, ইউএস এর যে প্রভাব, সেই প্রভাবটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করে, অর্থাৎ কোনোভাবেই যেন এটা অন্যদিকে চলে না যায়। কিছুটা
হতাশা অথবা কিছুটা উদ্বেগ আমরা লক্ষ্য করেছি নেটো এবং ইউর মধ্যে। সেই হতাশা বলি বা উদ্বেগ বলি, এই উদ্বেগটাও কিছুটা হলেও প্রশমিত করার চেষ্টা অথবা আবার স্টিয়ারিং বা ড্রাইভিং সিটে নিয়ে আসার চেষ্টা ইউএস এর থাকবে। সো কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে অথবা যে পোলারাইজেশন শুরু হয়ে যাবে এই সামিটের মাধ্যমে সেই রকম কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দেখছি না। উনি ট্রাম্প এই কথাটাও বলেছেন যে উনি ইইউ এবং নেটো এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কথা বলবেন। সো তার মানে এটা হলো যে কোনো অবস্থাতেই যেন ওনার নিয়ন্ত্রণের বাইরে, ইউএস এর নিয়ন্ত্রণের বাইরে যেন চলে না যায়, সেই চেষ্টা অবশ্যই মনে হয় ইউএস এর থাকবে। জি, অধ্যাপক আনিসুর রহমান, ট্রাম্প রাশিয়ার উপরে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার একটা হুমকি দিয়েছিলেন এবং তার থেকে সরে এসেছেন বলে ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে আমরা দেখতে পাই। সেখানে তিনি বলেছেন হয়তো 2-3 সপ্তাহের মধ্যে বিবেচনা করা হবে সেটা। তবে এর আগে তিনি যে ভাষায় বলেছিলেন, যেভাবে বলেছিলেন যে যুদ্ধবিরতির জন্য রাশিয়া এগিয়ে না আসলে তার পরিণতি ভয়াবহ হবে, সেই জায়গায় আসলে কি বিশ্লেষণ? মার্কিন প্রেসিডেন্ট তার প্রেসিডেন্টারি পাওয়ার থেকে এই কথাগুলো বলেন, বাট ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে একটু ডিফারেন্ট টোন বিকজ অফ আপনি দেখবেন যে পুতিন কিন্তু 5 জন মার্কিন প্রেসিডেন্টের সাথে এই ধরনের সমঝোতা গিয়েছেন এবং তার যে টেনিউরে 46 টাইমস তিনি আপনার হলো যে ইউএস প্রেসিডেন্টের সাথে বিভিন্ন ধরনের বৈঠকে বসেছেন। এবং সর্বশেষ আপনি দেখবেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওদেরকে কিন্তু বলেছিলেন যে হি ইজ দ্য কিলার বলেছিলেন। এরপরও কিন্তু তিনি আবার এই কিলারের সাথেই আপনার সমঝোতায় বসার চেষ্টা করেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প যেটা বসেছেন সেটা হচ্ছে যে ইউক্রেনের এই সমস্যার সমাধান তিনি করতে চান, কিন্তু পুতিনের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে আপনি দেখবেন যে সেখানে তিনি বলছেন যে ইউক্রেন এবং ইউরোপিয়ানরা যাতে করে আমাদের এই নেগোসিয়েশনকে স্যাবোটেজ না করে। তার মানে তিনি এই ইউরোপিয়ান লিডারদেরকে এই যুদ্ধের মধ্যে এঙ্গেজমেন্টের ব্যাপারে দোষারোপ করছেন। আরেকদিকে হচ্ছে তিনি বলছেন যে আমাদের প্রাইমারি কস্টটাকে এলিমিনেট করতে হবে। প্রাইমারি কস্টটা কি? সেটা হলো ইউক্রেন আপনার নেটো সদস্য পদ পেতে চায় বা নেটো ইউক্রেনের সদস্য পদ দিতে চায়। তো রাশিয়ার একেবারে সীমান্তবর্তী অঞ্চলে নেটোর ঘাঁটি থাকবে, এটা রাশিয়া একটা সুপার পাওয়ার হিসেবে এটা রাশিয়ার জন্য একটা থ্রেট। সুতরাং রাশিয়া কখনো চাবে না তার আশেপাশের রাষ্ট্রগুলোতে নেটোর একটা বড় ঘাঁটি থাক বা নেটোর সদস্য অন্তর্ভুক্ত হোক। সুতরাং এটা আপনার প্রাইমারি কস্টটা কিন্তু ইন্ডিকেট করতে বলেছেন এবং এটা ধরে নেওয়া যেতে পারে যে আজকে চুক্তিটা হয়নি, বেসিক্যালি অনেকগুলো দর কষাকষি হচ্ছে এবং ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্সে আমেরিকান এবং রাশিয়ান ডিপ্লোম্যাটরা একটি ঐকমত্য এসেছেন বলে দুইজন প্রেসিডেন্টের মধ্যে কিন্তু আজকে আপনার ডায়ালগটা হয়েছে। সুতরাং এটা একটা ডায়ালগ এবং এই ডায়ালগকে সামনে ধরে আপনার সামনের রিসলিউশন গুলো, সামনের যে ক্রাইসিসের সমাধানের পথে ইউরোপিয়ান লিডার এবং আমেরিকার নেতৃত্বে আগাবে এই ধরনের প্রত্যাশা করা যায়। মানে এটা কি এমন যে এই যুদ্ধটার যে স্টেপটা সেটা ন্যাটো এবং আমেরিকা তারা একটা ভুল স্টেপ নিয়েছিল, সেটা সংশোধন করতে চাইছেন ট্রাম্প? না, এটা আপনার আমেরিকান ওয়ার্ডারের যে হিস্ট্রি সেটাতে কিন্তু আপনার আমেরিকা সবসময় পৃথিবীতে তার ওয়ার্ডার দাঁড় করায় দুইটা উপায়ের মাধ্যমে। একটা হলো মিলিটারি এইড বা মিলিটারি এক্সপেডিশন, আরেকটা হচ্ছে ইকোনমিক এইড অথবা ইকোনমিক এম্বার্গো। সুতরাং আমেরিকার কিন্তু আপনার ফরেন পলিসি বলেন, পলিসির মধ্যে কোনো ধরনের চেঞ্জ নাই। আমেরিকা তার বর্ডারটাকে পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য এই দুইটা ওয়েপনকে ব্যবহার করে এবং ইউক্রেনের যে ক্রাইসিস, এই ক্রাইসিসও কিন্তু আমেরিকান বর্ডারটাকে তিনি এইভাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। সুতরাং আমেরিকার নীতির ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসবে বলে মনে হয় না। তবে ইউক্রেন প্রশ্নে নেটোর সদস্যপদ ইউক্রেনকে দিবেন কিনা বা ইউক্রেন নেটোর সদস্যপদ অন্তর্ভুক্ত থাকবেন কিনা, এটা নিয়ে আমেরিকার সাথে রাশিয়ার অনেক বেশি দর কষাকষি হবে এবং ইউক্রেন যদি নেটোর সদস্য হয় আপনি ধরেই নিবেন যে রাশিয়া এখানে ডিপ্লোম্যাটিক্যালি হেরে গেল। আর যদি আপনার আমেরিকান নেটো সদস্যপদ না দেয় ইউক্রেনকে, সেই ক্ষেত্রে দেখবেন যে এই যুদ্ধটা আপনার হলো যে সাস্টেনেবল একটা ওয়ার হবে না, কনক্লুশন হবে না। চেষ্টা করবে কিভাবে নেটো সদস্যপদ দেওয়া যায় এবং চেষ্টার কন্টিনিউয়াসলি একটা প্রসেসের মধ্যে থাকবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক আনিসুর রহমান এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাঈম আশফাক চৌধুরী, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ জুড়ে।
এ ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।